সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি তোমরা ইতোমধ্যেই বুঝে গিয়েছো যে এটি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে হতে যাচ্ছে, কারণ প্রশ্নতে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে। দেখো, আমি যে প্রশ্নটি আজকে বেছে নিয়েছি তোমাদের জন্য, সেটি চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিল। আমি সাধারণত চেষ্টা করি যে বোর্ডের যে প্রশ্নগুলো অতীতে এসেছে এই প্রশ্নগুলো সলভ করার সময় তোমাদেরকে গ্রামারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তুমি বুঝতে পারো যে বোর্ড পরীক্ষার জন্য আসলে কোন রুলসটা খুবই গুরুত্বপূর্ণ আর কোন রুলসগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। কারণ বোর্ডের পরীক্ষা তুমি যেহেতু দিতে যাবে, তোমার কাছে নিশ্চয়ই বেশ কিছু গ্রামার বই রয়েছে। হতে পারে চৌধুরী অ্যান্ড হোসেনের যে বইটা সেটা রয়েছে, হতে পারে নবদূতের বই রয়েছে, কিংবা হতে পারে যে কোনো কোম্পানির কোনো গাইড বই তোমার কাছে রয়েছে। তো সেই বইগুলোতে দেখবে প্রচুর পরিমাণ রুলস রয়েছে। এখন আমার বেশিরভাগ স্টুডেন্টই আমাকে বলেছে যে স্যার, এতগুলো রুলস বইতে রয়েছে, আমি আসলে কয়টা রুলস এখান থেকে পড়বো? আর পড়েছি কিন্তু তারপর আমরা মনে রাখতে পারছি না। তো এইটার সলিউশনটা আসলে কি? তো আমি সবসময় বলবো যে মনে রাখার একমাত্র সলিউশন হচ্ছে রিভাইজ করা। কিন্তু অপ্রয়োজনীয় কোনো জিনিস আসলে মাথায় ঢুকিয়ে মাথাটাকে যদি তুমি জ্যাম করে ফেলো, তাহলে সেটা তোমার জন্য ক্ষতিই হয়ে দাঁড়াবে। লাভের লাভ কিন্তু কিছুই নাও হতে পারে। ঠিক আছে? তো আমি চেষ্টা যেটা করি যে বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন রুলসগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। তো তুমি সেই রুলসগুলো কিন্তু তখন মাঝে মধ্যেই রিভাইজ দিতে পারলা, তাহলে তোমার বার্ডেনটা কিছুটা কমে গেল। তো এটা ছিল মনে রাখার বা রুলস কীভাবে পড়তে হবে সেটার জন্য একটা টিপস। তো এখন আমরা আমাদের মূল যে ক্লাস সেটাতে চলে যাই। এখানে দেখো কি বলেছে যে এ নাম্বারে, আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার। যেহেতু বলেছে ম্যাটার্নাল, তাহলে এর অর্থ হচ্ছে মাতৃ সংক্রান্ত বা মায়ের দিক থেকে যে গ্র্যান্ড মাদার, তার মানে হচ্ছে নানির কথা এখানে বলা হচ্ছে। তো আমি আমার নানিকে এলট বা অনেক মিস করছি। 15 ইয়ার্স হ্যাভ পাস্ট, অর্থাৎ 15 বছর হয়ে গিয়েছে, সিন্স ড্যাশ। দেখো, আমি আগেও বেশ কয়েকবার তোমাদেরকে বলেছি যে সিন্সের যে রুলসটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নতে এই সিন্সের রুলসটা এসে থাকে। তো তুমি যদি এই রুলসটা জানো, তাহলে কিন্তু তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি এখানে থাকে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই পাশে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কাজ করতে হবে। তো তুমি বাংলাতে চিন্তা করো যে 15 বছর হয়ে গিয়েছে যে তার সাথে আমার দেখা হয়েছে। যেহেতু আমি তাকে মিস করছি, তার মানে অবশ্যই অনেক লম্বা একটি সময় কিন্তু চলে গিয়েছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখো, সিন্স আমি তার সাথে দেখা করেছি, তাহলে আমি ইংলিশ হচ্ছে আমি লিখলাম। দেখা করা এর ইংরেজি হচ্ছে মিট। তো মিটের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। তো মিটের পাস্ট ইনডিফিনিট ফর্ম আমরা জানি, সেটি হচ্ছে মেট। তাকে দেখেছিলাম বা তার সাথে দেখা করেছিলাম, তাহলে আমরা এখানে লিখে দিব হার। আর সর্বশেষ এর জন্য আমরা এখানে লিখে দিব লাস্ট। তাহলেই দেখো আমার কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। বি নাম্বারে দেখো বলছে জিল্লুর অ্যান্ড আশরাফ আর লাকি, অর্থাৎ জিল্লুর এবং আশরাফ কি ছিল? তারা লাকি বা ভাগ্যবান ছিল। নো সুনার হ্যাড দে ড্যাশ। তাহলে দেখো, তারা যেহেতু লাকি ছিল, তাহলে এখন তো আসলে বৃষ্টির সিজন চলছে, তো আমি বৃষ্টির সিজন দিয়েই এই অ্যান্সারটা কিন্তু কমপ্লিট করতে চাইবো। যে তারা লাকি ছিল কারণ তারা কলেজে আসতে না আসতেই কি হলো? বৃষ্টি শুরু হলো। এই নো সুনার হ্যাড এর অর্থ হচ্ছে শুরু হতে না হতেই, করতে না করতেই, পড়তে না পড়তেই, এই ধরনের একটা মিনিং কিন্তু এই নো সুনার হ্যাড থেকে আমরা পেয়ে থাকি। তো আমরা কি করব? এই নো সুনার হ্যাড যখন থাকবে, তখন প্রথম যেই ভার্বটা থাকবে সেটাকে আমরা পাস্ট ফরম্যাটে বসানোর চেষ্টা করব। তো আমরা দেখো এখানে কি লিখলাম? আমরা লিখলাম অ্যারাইভড, তার মানে তারা পৌঁছেছে। কোথায় পৌঁছেছে? যেহেতু আমরা কলেজে পড়ছি, তাহলে আমরা এখানে লিখে দিব অ্যাট কলেজ, আর এখন যেহেতু এখানে দেখো, আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, এটা মনে রাখতে হবে
যে নো সুনার হ্যাড যখন থাকবে তখন আমাদেরকে একটি দেন কিন্তু ব্যবহার করতে হবে, মাস্ট। এটা নিয়ম, এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে যে অ্যারাইভড এট কলেজ দেন বৃষ্টি শুরু হলো। বৃষ্টি ইংলিশ হচ্ছে দা, এরপর আমরা লিখব রেইন, আর শুরু হয়েছিল তখন কি করব, আমরা লিখলাম স্টার্টেড। তাহলে দেখো আমাদের এটা কিন্তু অর্থবহুল হয়ে গিয়েছে, এবং আমি আশা করি যে তোমরাও এই নিয়মটা শিখে গিয়েছো যে প্রথমে যে কাজটা করতে হবে, একটা V3 ফর্ম নিয়ে আসো, তারপরে একটা V2 ফর্ম দিয়ে দাও, তাহলেই কিন্তু আমাদের এখানে দেখো রুলসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে সি নাম্বারে দেখো বলেছে ইন আওয়ার কান্ট্রি বা আমাদের দেশে দেয়ার আর ম্যানি পিপল, অর্থাৎ অনেক লোক রয়েছে ড্যাশ। তারপরের পার্টটা আসো আমরা একটু পড়ে আসি। এখানে বলেছে যে পোভার্টি ইজ এ কার্স ফর ম্যানি সোসাইটি, অর্থাৎ পোভার্টি কি, যে কোনো সমাজের জন্যই একটি কার্স বা অভিশাপ। এই কার্স শব্দটির অর্থ হচ্ছে অভিশাপ। তো সেখানে অনেক লোক রয়েছে, তার মানে অনেক লোক রয়েছে যারা গরিব, তার কারণ হচ্ছে এখানে পোভার্টি নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, আমরা বসাতে পারি যে সেখানে অনেক লোক রয়েছে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে। তাহলে যারা ইংরেজি আমরা দেব হু, যারা বাস করে। তাহলে বাস করা ইংরেজি হচ্ছে হু লিভ। তারপর আমরা কি করব, বেলো মানে নিচে। তারপর কি করতে পারি, দ্য পোভার্টি লাইন। তার মানে যারা নিচে বাস করে কিসের, পোভার্টি লাইন বা দারিদ্র সীমার। তাহলেই দেখো আমার কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ডি নাম্বারে লক্ষ্য করে বলছে যে করাপশন ইজ অ্যান অবস্ট্যাকল। অবস্ট্যাকল এর অর্থ কিন্তু বাধা বা প্রতিবন্ধকতা, ঠিক আছে। তো করাপশন হচ্ছে অবস্ট্যাকল বা কি বলেছে, প্রতিবন্ধকতা, কিসের ক্ষেত্রে, টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের যেই জাতীয় ডেভেলপমেন্ট বা উন্নয়ন রয়েছে এর পথে এই করাপশনটা কি, একটি অবস্ট্যাকল বা প্রতিবন্ধকতা। এখানে বলেছে ইট ইজ হাই টাইম, এই রুলসটা অনেক ইম্পর্টেন্ট, একটু মনে রাখার চেষ্টা করো। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। এরপরে যদি দেখো আমরা একটা সাবজেক্ট ইউজ করি, তাহলে আমরা কি করতে পারি, এটাই উপযুক্ত সময় যে আমরা কি করব, এই যে অবস্ট্যাকল যেটার কথা বলা হচ্ছে এই অবস্ট্যাকলটার বিরুদ্ধে দাঁড়াবো বা দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। তো আমাদের উচিত বা আমরা এই অবস্ট্যাকলটার বিরুদ্ধে দাঁড়াই, আমাদের ইংলিশ হচ্ছে উই, আমাদের। আর এটি একটু মনে রাখার চেষ্টা করবে, ইট ইজ হাই টাইম যখন থাকবে, তুমি যদি কোনো সাবজেক্টমূলক কোনো ওয়ার্ড এখানে বসাও, যেমন আমি এখানে উই ব্যবহার করেছি, তার ঠিক পরেই তোমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে দাঁড়ানো ইংরেজি হচ্ছে স্ট্যান্ড, আর এর পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। এর বিপক্ষে, বিপক্ষে ইংলিশ কি আমরা সবাই জানি যে বিপক্ষে ইংলিশ হচ্ছে এগেনস্ট মানে বিরুদ্ধে। দিস তার মানে এইটার বিরুদ্ধে দাঁড়ানোর কি সময়, এটাই সময় যে উই স্টুড এগেনস্ট দিস। তারপরে দেখো আমি কি করব, ই নাম্বারে চলে আসব। এখানে বলেছে স্টাডি সিনসিয়ারলি। তাহলে এর অর্থ কি দেখো, স্টাডি সিনসিয়ারলি মানে খুব ভালোভাবে পড়াশোনা করো বা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। লেস্ট, আমি আগেও বলেছি লেস্টের রুলসটা সিন্সটার যে রুলসটা রয়েছে এটার মতোই কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এই লেস্ট যখনই থাকবে এর পিছনে আমাদেরকে ভয়টাকে বসাতে হবে, অর্থাৎ যেই ভয়ে, আমি তো কোনো একটা ভয়েই মনোযোগ দিয়ে পড়বো, তো ভয়টা কি, ভয়টা হচ্ছে পরীক্ষা ফেল করার ভয়। তো আমরা এখানে কি করব, চোখ বন্ধ করে ওই যে কমন যে অ্যান্সারটা আছে, যেহেতু পড়াশোনা করতে বলেছে মন দিয়ে, পড়াশোনা না করলে ভয় একটাই যে আমরা ফেল করব বা তুমি ফেল করবা। তার মানে যেহেতু তোমাকে বলছি স্টাডি সিনসিয়ারলি বা মন দিয়ে পড়ো, এই ভয়ে যে ইউ লেস থাকলে শুড মাস্ট দিতে হবে, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এটা জাস্ট যদি তুমি বসায় দাও তোমারটা কিন্তু হয়ে যাবে। এফ নাম্বারে আসো, বলেছে নূরজাহান স্টাডিজ মেডিসিন, অর্থাৎ নূরজাহান পড়াশোনা করছে ঔষধপত্র নিয়ে। সো দ্যাট এর অর্থ হচ্ছে কিন্তু যাতে করে, তাহলে সে পড়াশোনা করছে যাতে করে কি হয়, সে
পড়াশোনা সাধারণত মেডিসিনে মানুষ কেন করে? যাতে সে ডক্টর হতে পারে। এর জন্যই মেডিসিন নিয়ে পড়াশোনা করে। তো আমরা এখানে কি লিখব? সে একজন ডাক্তার হতে পারে। তো এটাকে যদি আমি ইংরেজি করি, তাহলে যেহেতু নূরজাহান একটা মেয়ের নাম, তাহলে তো এখানে অবশ্যই she বসানোর কোনো বিকল্প নাই। তাহলে আমরা এখানে লিখে ফেললাম যে she পারে। পারা ইংরেজি হচ্ছে ক্যান। ঠিক আছে? সো আমরা এখানে লিখলাম she can, এরপর আমরা লিখতে পারি হতে পারা, তাহলে আমরা লিখতে পারি কি become, তাহলে she can become মানে সে হতে পারে। কি হতে পারে? একজন ডক্টর হতে পারে। তো আমি যদি এইটা এখানে লিখে দিই তাইলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। জি নাম্বারে দেখো বলছে once there was an old man, একদা এক সময় একজন বৃদ্ধ মানুষ ছিল, who had 3 sons, অর্থাৎ যার 3টি পুত্র ছিল। এরপর কি বলেছে? they were so lazy that, অর্থাৎ তারা এতটাই অলস ছিল যে। এখন আসো আমি এখানে কি করব? যেহেতু ওই লোকের গল্পটা আমরা সবাই জানি যে একজন কৃষকের 3 জন পুত্র ছিল এবং তারা সবাই এতটাই অলস ছিল যে তারা কোনো কাজই কিন্তু করতো না বা করতে পারতো না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো? আমরা লিখতে পারি তারা কোনো কাজই করতো না বা পারতো না, করতে পারতো না। তাহলে করতে পারা ইংরেজি হচ্ছে কুড। তাহলে আমরা লিখব যে কুড নট, কোনো কাজই তারা করতো না। তো ডু মানে হচ্ছে করা, তাহলে আমরা লিখলাম দে কুড নট ডু কোনো কাজই। এটিকে যদি আমরা ইংরেজি লিখি তাহলে আমরা লিখতে পারি এনি ওয়ার্ক। দেখো আমার কাজটা কিন্তু হয়ে গেল। আমি কি বসাইলাম এখানে? দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতটাই অলস ছিল যে তারা কোনো কাজই করতে পারতো না। 8 নাম্বারে দেখো কি বলেছে? এখানে বলেছে যে রিজওয়ান ট্রাইড হিজ বেস্ট, অর্থাৎ রিজওয়ান তার সর্বোচ্চ চেষ্টা করেছে টু গেট দ্য জব, চাকরিটা পাওয়ার জন্য। বা কিন্তু কি হয়েছে? হি কুড নট গেট ইট, কিন্তু সে এটা কুড নট গেট ইট মানে সেটা পায়নি। হ্যাড হি গট দ্য জব, দেখো এর অর্থটা কি দাঁড়াচ্ছে, এটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। দেখো কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এখন তুমি যদি সেন্টেন্সের অর্ধেক অংশ না বোঝো তাইলে তুমি বাকি অংশটা কেমনে বসাবা বলো? এর জন্য তোমার প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্সের অর্থটা কি এটা খুব ভালোভাবে মাথায় সেট কর। যে হ্যাড হি গট দ্য জব অর্থ হচ্ছে যদি সে চাকরিটা পেত তাইলে কি হইতো? দেখো হি উড ড্যাশ, চাকরিটা যদি সে পাইতো তাহলে নিশ্চয়ই সে একটা ভালো বা অধিকতর ভালো একটা জীবন সে যাপন করতে পারত। তাহলে আমরা কি লিখতে পারি? হি উড, যেহেতু উড রয়েছে তাহলে আমরা এখানে একটা হ্যাভ ইউজ করব। তাহলে হ্যাভ যদি ইউজ করি, এখন হ্যাভের পরে তো আবার ভার্বের কি বলা যেতে পারে, পাস্ট যে ফর্মটা রয়েছে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্মটা। তাহলে হি উড হ্যাভ, সে পারতো বা তার হতো, কি হতো? লিড। দেখো লিড মানে হচ্ছে জীবনযাপন করা, তো লিডের পাস্ট ফর্ম আমরা জানি হচ্ছে লেড। তাহলে আমরা কি লিখলাম? হি উড হ্যাভ লিড, কি লিড করতো বা কি জীবনযাপন করতো? একটা ভালো জীবন। তাহলে এখানে আমরা কি লিখলাম? এ বেটার, ভালো জীবন। দেখো আমাদের কাজ হয়ে গেল। তাহলে যদি সে চাকরিটা পেত সে একটা ভালো জীবন যাপন করতে পারত। আই নাম্বারে লক্ষ্য করো বলেছে যে দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ। সাউন্ড হেলথ মানে কিন্তু শব্দ স্বাস্থ্য এরকম না, সাউন্ড হেলথ মানে হচ্ছে ভালো স্বাস্থ্য, সুস্বাস্থ্য যেটাকে বলা হয়। তাহলে আমরা বাংলাতে যদি চিন্তা করি মানুষ, এখন আমরা কি বসাতে পারি? যে স্বাস্থ্যের নিয়মগুলো মেনে চলবে সেই কিন্তু সুস্বাস্থ্য মেনটেন করতে পারবে। তাহলে যে ইংলিশ হচ্ছে আমরা লিখব হু, আর ফলো করে তাহলে আমরা লিখব ফলোস, অর্থাৎ যে মেনে চলে। কি মেনে চলে? রুলস। তাহলে আমরা লিখব হু ফলোস দ্য রুলস। কিসের রুলস? স্বাস্থ্যের রুলস। তাহলে আমরা লিখলাম হু ফলোস দ্য রুলস অফ হেলথ।
লিখে ফেলেছি হু ফলোজ দ্য রুলস অফ হেলথ ক্যান মেনটেন এ গুড হেলথ, অর্থাৎ সেই কি করতে পারে, সুস্বাস্থ্য মেনটেন করতে পারে। যে নাম্বারে দেখো বলেছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল চেয়েছিলেন কি হতে, নার্স হতে চেয়েছিলেন উইথ এ ভিউ টু। দেখো এই রুলসটা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আবার কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই রুলস অনুযায়ী কিন্তু টু এর পরে আবার কি হয়, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হয়। তার মানে উইথ এ ভিউ টু দেখলে কি করবে, এর ঠিক পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় সেখানে কিন্তু আবার ইনফিনিটিভের রুলস অনুযায়ী প্রেজেন্ট ফর্ম ব্যবহার করো না, তাহলে কিন্তু ধরা খাবা। তাহলে উইথ এ ভিউ টু যেহেতু আছে, আর সে যেহেতু নার্স হতে চাইছে, সাধারণত মানুষ কেন নার্স হতে চায়, আর যারা অসুস্থ লোকজন আছে তাদের সেবা করার জন্য, তাহলে সেবা ইংলিশ হচ্ছে সার্ভ। আর মাথায় রাখতে হবে যেহেতু উইথ এ ভিউ টু আছে, তার মানে সার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে লিখে ফেলবো SERVING, সার্ভিং। ঠিক আছে, সার্ভিং কাদেরকে, লিখবো দ্য সিক পিপল, অর্থাৎ অসুস্থ লোক যারা আছে তাদের সার্ভ বা সেবা দেওয়ার জন্য। তো দেখো আস্তে আস্তে বুঝে বুঝে পড়তে পড়তে কিন্তু আমি তোমাদেরকে 10টা সেন্টেন্স বুঝিয়ে দিয়েছি, যে প্রত্যেকটা সেন্টেন্সের পিছনে আসলে কোন কোন ট্রিক্সগুলো রয়েছে, যে ট্রিক্সগুলো বুঝলে এইগুলো তোমার সলভ করতে সুবিধা হবে। তো আমি বলবো যে আমার চ্যানেলে কিন্তু আমি মোটামুটি প্রিভিয়াস ইয়ারের বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্লেলিস্ট আকারে করে রেখেছি। কমপ্লিটিং সেন্টেন্সের প্লেলিস্টে গেলে তুমি প্রিভিয়াস সকল কমপ্লিটিং সেন্টেন্স পেয়ে যাবে, রাইট ফর্ম অফ ভার্বসে গেলে সেগুলো তুমি পেয়ে যাবে। তো তোমার কাজ হচ্ছে প্রত্যেক দিন তুমি 1 থেকে 2টা ভিডিও দেখো এবং তোমার যে বই আছে সেটা বাইর করে তুমি প্র্যাকটিস করো। এতে করে কি হবে জানো, যে তোমার যেই প্র্যাকটিক্যাল একটা তোমার ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে, যেটা তুমি শুধুমাত্র রুলস পড়া কখনোই ডেভেলপ করতে পারবে না। তুমি যতই রুলস পড়বা তুমি দেখবা তুমি ততই ভুলতেছো, পরীক্ষার হলে মনে নাই যে এই রুলস থাকলে কেমনে করে, তুমি পারবা না। কিন্তু তুমি যদি এই ভিডিওগুলো দেখো এবং তুমি যদি বই থেকে প্র্যাকটিস করো, হইতে পারে টেস্ট পেপার, হইতে পারে তোমার কোনো গাইড, হইতে পারে নবদূত বই, হইতে পারে চৌধুরী হোসেনের বই, যেইটাই তোমার কাছে আছে সেখানে কিন্তু আমি বলবো বোর্ডের প্রশ্ন আছে এবং প্রচুর ভালো ভালো নামি দামি কলেজের প্রশ্ন কিন্তু সেখানে দেওয়া থাকে। তো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় গ্রামারে ভালো নাম্বার তোলা বোর্ডের পরীক্ষায় যায় তোমার জন্য কোনো ব্যাপারই না, তুমি প্র্যাকটিস করলে অবশ্যই পারবা। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আরও ভিডিও পেতে চাও নিয়মিত, তাহলে তোমার এই জার্নিতে আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।